নব আনন্দে জাগো। আজ জেসিস নিউজ প্লাসের ফেসবুক লাইভে আমরা আসছি এই অনুষ্ঠান নিয়ে। আমার সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকে রেশমি চট্টোপাধ্যায়। রেশমি চট্টোপাধ্যায়ের পরিচয় নতুন করে দেবার কিছু নেই, হ্যালো হেরিটেজের অন্যতম তিনি কর্মকর্তা। তার সঙ্গে রয়েছেন জাপানি বিশ্বাস, যিনি একজন সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচিত, এবং তার সঙ্গে রয়েছেন দুলাল বিশ্বাস। দুলালের কৃতিত্ব একটা রয়েছে, দুলালের কৃতিত্বটা হচ্ছে দুলাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি দলের নেতৃত্ব দিয়েছে, এবং দুলাল বিশ্বাস একসময় সারা জাগানো ফুটবলার ছিল। আমরা ত্রিবেণী থেকে দুলাল বিশ্বাসের উত্থান, এবং দুলাল বিশ্বাসের উত্থানের পর দুলাল বিশ্বাস কলকাতা শহরে দাপিয়ে খেলেছে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলেছে। প্রথমে রেশমির কাছে যাব। রেশমি, এই যে নব জাগরণ, আমরা নব আনন্দে জাগো বলছি, সত্যি কি নব আনন্দে জাগছি আমরা? এই প্রশ্নটার উত্তরটা কিন্তু খুব কঠিন। মানে পয়লা বৈশাখের আড্ডায় প্রথমেই এরকম একটা কঠিন প্রশ্নের বিষয়ের মুখোমুখি হওয়া, না সত্যি মনে কি আনন্দ আছে? সেই প্রশ্নটা আমাদের বরবার চলে আসে যে মনে আনন্দ আছে কি না। আর দ্বিতীয় যে প্রশ্নটি তোমার দিকে যাবে, অর্থাৎ তুমি বলছো শব্দবান, শব্দবান হিসেবে দ্বিতীয় যে প্রশ্নটি যাবে, সে আগেকার নববর্ষ কিরকম ছিল তোমার ছোটবেলা? মানে আমি যদি নববর্ষের একাল সেকাল বলতে যাই, একদম পাল্টে গেছে। তার কারণ প্রযুক্তি পাল্টে দিয়েছে পুরো নববর্ষে, পুরো যে একটা ধরন ধারণ, পুরো চিন্তা ভাবনা পুরোটাই। এখন আমার খুব সন্দেহ হয় যে কলেজ স্ট্রিট পাড়ায় কতজন মানুষ গিয়ে ভিড় জমায়। ঠিক তাই, একটা সময় কলেজ স্ট্রিট পাড়ায় আমরা জানতাম নববর্ষের সন্ধেবেলা সাহিত্যিকদের ভিড় হতো। এখন হয় কিনা সে মানে সন্দেহের অবকাশ রয়েছে। আরেকটি প্রশ্ন আমি সবার কাছে রাখবো, সেটি হচ্ছে এবারে বাংলা কত সাল? কেউ কি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমি নিঃসন্দেহে আনন্দিত হব। রেশমি? 1433। 1433। জাপানি? দুলাল? আমার তিনজন গেস্টই সঠিক কথা বলেছে, কিন্তু আমার উপান্তে যারা রয়েছেন তারা সঠিক কথা বলবেন বলে আমার মনে হয় না, কারণ আজকে 1433 এটা অনেকেই জানেন না। আর রেশমি যে কথা বলছিল যে অনেক সময় আমরা দেখতাম যে ছোটবেলায় পয়লা বৈশাখের উদযাপন হতো, বাড়িতে ভালো মন্দ রান্না হতো, দুপুরবেলা তারপর খাওয়া দাওয়া হতো, এবং সন্ধেবেলা আমরা যেতাম বিভিন্ন জায়গায় বাবার সঙ্গে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে, সেখানে দোকানরা হালখাতা করতো এবং সেই হালখাতায় আমরা যেতাম। এখনও কালীঘাটে খেরোর খাতা বিক্রি হয়। আমি জাপানি বিশ্বাসের কাছে একটু যাব। জাপানি কি সেই দিনের কথা কিছু মনে পড়ছে? আমার ছোটবেলার পয়লা বৈশাখ মানে আমার মাসির বাড়ি। মানে ওটা একদম লিখিত পড়িত ব্যাপার ছিল, যেহেতু মেসোমশাইয়ের বাড়িতে পুজোটা ভীষণ ভালোভাবে হতো, তো ওইটা একটা দারুণ আমরা এনজয় করতাম। এখনকার বাচ্চারা আর এগুলো কোথায় পাচ্ছে? এগুলো তো ওদের কাছে আসছেই না ঠিক মতো। একদমই ঠিক তাই, এখনকার বাচ্চারা পায় না। এবং সত্যি কথা বলতে কি, যে কথা জাপানি বললেন যে তার নববর্ষ মানেই ছিল মাসির বাড়ি, সেটা বোধহয় আজকের দিনে চলে গিয়েছে। তো আমার পাশে রয়েছে দুলাল বিশ্বাস। দুলাল, একটা কথা বলবো, তোর সময় তুই যখন খেলতিস পুরোদমে, সেই সময় বার পুজোর একটা রেওয়াজ ছিল, এখনও কিন্তু বার পুজো হয়। সেই বার পুজোর কি কিছু রূপান্তর হয়েছে, তোর কি মনে হয়? দেখো, বার পুজো তখন সেই সময়, আমাদের সময় যখন হতো, তখন কিন্তু সব প্লেয়ার সবাই ওই আন্ডারগ্রাউন্ড করে রাখতো, তো ন্যাচারালি সব প্লেয়ার থাকতো না, এবং ওই সময় বার পুজোর একটা আলাদা উন্মাদনা ছিল। এখন আছে হয়তো, কিন্তু সেই উন্মাদনা আর এখনকার মধ্যে অবভিয়াসলি কিছু চেঞ্জেস এসছে, কারণ এখন ওই বলছিলেন প্রযুক্তিগত দিক কারণেই অনেক কিছু চেঞ্জেস এসছে। কিন্তু বার পুজো যেটা যে উন্মাদনা ছিল, এখনকার ধরন আর তখনকার ধরনের মধ্যে অনেক চেঞ্জ এসছে। অনেক চেঞ্জ এসছে, যদিও আজকের বার পুজোতে আবেগ এসছে, বেগ এসছে, কিন্তু আবেগটা বোধহয় চলে যাচ্ছে বার পুজোতে, এবং সেই বিষয়টি বোধহয় সর্বত্রই প্রযোজ্য। রেশমি, কি মনে হয় যে বেগ এবং আবেগ এই ব্যাপারটা বোধহয় পয়লা বৈশাখের ক্ষেত্রে খানিকটা বেগ এসছে, কিন্তু আবেগটা চলে গেছে? হ্যাঁ, যেরকম পয়লা বৈশাখ বললেই যেটা হয়, একটা নতুন জামা পরা, ঠিক আছে, সেটা কিন্তু তার আগে ঠিক কেনা হয়ে যেত, সে নতুন জামা পরা। আর বিকেলবেলা হলে এইরকম একটা সময় অপেক্ষা, একটু পরেই কিন্তু যেতে হবে অনেকগুলো দোকানে, সেই গয়নার দোকান বা সেখানে ক্যালেন্ডার পাওয়া যাবে, মিষ্টির বাক্স, এবং যারা ছোট ছিল তাদের কাছে সব থেকে হচ্ছে ঠান্ডা পানীয়, শরবত পাওয়া যেত। শরবত, কেউ হয়তো লস্যি, কেউ হয়তো কিছু। এইটা আমার মনে হয় একদমই হারিয়ে গেছে। কারণ ক্যালেন্ডার এখন কিন্তু আর সেই জড়ানো ক্যালেন্ডার
নানান খুলে দেখবো জাপানি খুশির একটা ছবি। প্রশ্ন করব, সকাল থেকে কজনকে হ্যাপি পয়লা বৈশাখ বলা হয়েছে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ওইটা আজকাল দেখছি মাঝখানে খুব হচ্ছিল, হ্যাপিটা চলে আসছিল শুভ নববর্ষের জায়গায়। তবে ইদানিং হয়তো সেখানে কোথাও একটু মানসিকভাবে আর কি প্রত্যেকেরই হয়তো ব্যথা লাগছে হ্যাপিটা বলতে, সেই জন্য হ্যাপিটা বলা বা হ্যাপিটা দেখা মানে হোয়াটসঅ্যাপে দেখা বা ফোনে শোনাটা ইদানিং দেখছি বছর দুয়েক ধরে কম, শুভ নববর্ষটাই আসছে। অর্থাৎ এটাই শুভ একটা ভালো নববর্ষটা লক্ষণ। আসছে, এটা একটা ভালো লক্ষণ, একটা পরিবর্তনের লক্ষণ, যেটা এই মুহূর্তে জাপানি বললেন। দুলালের কাছে আমি যাব। দুলাল, কজনকে হোয়াটসঅ্যাপে আজকে নববর্ষের শুভেচ্ছা জানানো সম্ভব হলো? কাউন্ট করে তো বলতে পারবো না, তবে হোয়াটসঅ্যাপে অনেক শুভ নববর্ষর এসছে, অনেককে রিপ্লাই করেছি। প্র্যাকটিক্যালি কিছু মানুষ যারা চিরাচরিত ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, তারা তো যে কোনো মানে যখনই আমাদের এই নববর্ষরে আসে তখন তারা আমাকে মেসেজ করে, তাদেরকে আমাকে রিটার্ন করতে হয়। তো কাউন্ট করে কোনো দিন কোনো কিছু বলাটা সম্ভব নয় যে কত সত্যি বলা সম্ভব নয়, কারণ আগে পয়লা বৈশাখ মানে ছিল প্রদীপ ব্যানার্জির উদাত্ত কণ্ঠের সেই ইস্টবেঙ্গল মাঠে খেলোয়াড়দের পরিচয় করানো। সেই বিষয়টি বোধহয় আজকে আর নেই। আমার মনে হয় আজকে বার পুজো খানিকটা নিছক নিয়মানুবর্তিতার মধ্যে শিকলে বাঁধা হয়ে গিয়েছে। কি মনে হয় দুলাল? অ্যাকচুয়ালি দেখো, আগে যখন বার পুজো হতো তখন কিন্তু ক্লাবের অলমোস্ট এক টিম, তখন নতুন দল তৈরি হতো। কিন্তু এখন তো সারা বছরই খেলা, দল তৈরির তো কোনো ব্যাপার নেই। কিন্তু আগে যখন বার পুজো হতো তখন কিন্তু ক্যাপ্টেন কোচ যারা হতো তারা কিন্তু প্রত্যেকে সেখানে উপস্থিত থেকে বারকে পুজো করে তারপরে তাদের প্র্যাকটিস শুরু করতো। মানে সংকল্পটা করতেন অধিনায়ক। দুলাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের ক্যাপ্টেন হয়েছে, দুবারই কি সংকল্প করতে হয়েছে? একদম দুবারই আমাকে সংকল্প করতে হয়েছে, এবং সত্যি বলতে কি তখন ওই এই সময়টা হচ্ছে টিম গড়ার সময় থাকতো। কিন্তু এখন ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু আইএসএল চলে এসেছে, সেই কারণে সারা বছর খেলা হচ্ছে। সুতরাং সেই ক্যাপ্টেন এসে কোচ এসে যে বসে পুজো করবে সেটা হয় না, এখন টিমের যে কেউ এসে পুজো করছে, চলে যাচ্ছে। অর্থাৎ দুলালের কথা শুনে বুঝতে পারলাম যে সারা বছরই পয়লা বৈশাখ হয় এখন ফুটবল ক্লাবগুলোতে। আর সব থেকে বড় কথা, রেশমি তোমার কাছে যাচ্ছি, হ্যাঁ। এই যে পয়লা বৈশাখের একটা উন্মাদনা, সেই উন্মাদনাটা দূর হয়ে গেছে, দূর হয়ে নতুন কি এসছে? নতুন একটা আচ্ছা, নতুনত্ব। নতুন এখানে না, একটু আগে তুমি যখন দুলাল দাকে প্রশ্ন করছিলে যে কতজনকে শুভ নববর্ষ জানানো হয়েছে, আগে আমাদের ব্যাপারটা ছিল বন্ধু বান্ধব, মানে আমাদের পরিচিত এবং আত্মীয় স্বজন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে বা আমাদের কাছে এই ফোন চলে আসার পরে এটার সংখ্যা একটা এন্ডলেস হয়ে গেছে। আমরা হোয়াটসঅ্যাপে যে কতজনকে নিজেরা শুভ নববর্ষ লিখেছি বা ছবি পাঠিয়েছি, নিজেদের আমরা 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 সেই হিসেবটা নিজেরাই কেউ রাখিনি। এই ব্যাপার, এটা একটা পরিবর্তন, যার সাথে সারা বছরে হয়তো কথাও হয় না, তাকে টুক করে একটা ছবি, মানে শুভ নববর্ষের একটা ঠিক তাই। ছবি পাঠিয়ে দেওয়া হলো। এই লিখে পাঠাই না, হ্যাঁ ছবি পাঠিয়ে দিই। হ্যাঁ, এবং খুব কম এখন আমরা কিন্তু কথা বলে অ্যাক্টিভ হই। এই যে একটু আগেও কলেজ স্ট্রিটের কথা হলো, যে নববর্ষে যে ওখানে একটা আগে আড্ডা বসতো এবং সেখানে ডাবের জল, মিষ্টি, এই সবগুলো সব গল্প আতো ছিড়ানো। একদম একদম। তা এটা বলতে হয় যে এখন যেহেতু আমি ঐতিহ্য নিয়েই কাজ করছি, আমি একজন হেরিটেজ এডুকেটর, এগুলো হয়তো যত দিন যাবে বেশি হয়তো সোশ্যাল মিডিয়ার পাতাতেই বা সোশ্যাল মিডিয়াতেই এগুলো বেশি ঘোরাফেরা করবে। সেখানে গিয়ে মানুষ কতটা অর্থাৎ ভিড় হৃদয়ের করছে। যোগাযোগটা অনেকটাই ওই যে বিচ্ছিন্ন বেগ হয়ে আর গেছে। আবেগের ব্যাপারটা বললে, মানুষ সবাই ছুটছে, কিন্তু কোন দিকে ছুটছে সে হয়তো নিজেও জানে না। অর্থাৎ লক্ষ্যমাত্রা স্থির না রেখেই মানুষ ছুটছে, এবং মানুষের এই ছোটাটা আদি এবং অকৃত্রিম, মানুষ ছুটে চলেছে। একটা কথা বলি, আমাদের সময় যখন ছোটবেলা ছিল তখন নববর্ষ মানেই ছিল নতুন জামা কাপড় পরা, একদম। এবং নতুন জামা কাপড় কে কটা নতুন জামা কাপড় পরলো সেটা নিয়ে গোনাগুনতির একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা অদ্ভুত ব্যাপার ছিল। জাপানি আজকে রান্না কি করলেন? হ্যাঁ, আমার তো দুটি বাড়িতে, একটি 20 আর একটি সবে 6-এ উঠেছে। সুতরাং ফারাকটা তো বুঝতেই পারছেন, দুজনেরই সামঞ্জস্যপূর্ণ কিছু একটা রাখতে হবে। তো বিরিয়ানিটা চলেছে আর কি, ঠিক আছে। মুশকিল যেটা হয় সেটা হচ্ছে সব ঠিক আছে, খাওয়া দাওয়াও ঠিক আছে, কিন্তু একসঙ্গে থেকে খাওয়া দাওয়া, একসঙ্গে মজা করার যে আনন্দটা, বা একসঙ্গে আমরা সবাই মিলে বসে
পাত থেকে তুলে নেব, কারুর মানে অন্যের প্লেট থেকে, ভাই বা বোনের প্লেট থেকে তুলে নেব, যাদের সঙ্গে সারা বছর হয়তো দেখা হয় না, আজকের দিনটা হয়তো স্পেশাল, সেখানে বসবো, বসে সেই মারদাঙ্গা করব, সেইটা তো মিসিং। আমার বাচ্চারা ভীষণ মিস করে এটা, বিশেষ করে আমার বাচ্চাটা ছোটোটা যে মেয়ে আমার, ও খুব মিস করে, ও ভীষণ মিস করে। ও মাঝে মাঝে আমাকে এমন একটা অদ্ভুত প্রশ্ন করে, বলে মা তোমাদের সময়টা কি আমাদের সময় একটু আসতে পারে না? এটাকে কি আমরা কোনোভাবে একটু অর্থাৎ টাইম মেশিনের কথাটা চলে আসছে, টাইম মেশিনে আমরা কি ফিরিয়ে আনছি? ইউজ করে ও, একটু কি টাইম মেশিনে আসতে পারি না? মানে ওদের ভেতরের ফাঁকা জায়গাটা যেটা, সেটা সামহাও মানে আমিও ফিল করি খুব, এটা আর কি আমি ভীষণ ফিল করি। আজকের দিনে মানুষ মোচার ঘন্ট, কচু শাক, শুক্তো ইত্যাদি খাওয়ার জন্য পাঁচতারা হোটেলে যায় কিংবা বড় বড় হোটেলে যায়। আগেকার দিনে কিন্তু বাড়িতেই এগুলো রান্না হতো। দুলাল, বাড়িতে রান্না হতো? বাড়িতে তো রান্না হতোই, এবং মানে সত্যি কথা বলতে আমরা এই যে জাপানি বলছিল যেটা, এই কারণটা একটাই, যেহেতু আমরা একান্নবর্তী ফ্যামিলি কিন্তু আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা জ্যাঠা কাকা সবাই, যারা ভাই বোন সবাই এক জায়গাতেই থাকতাম, একসঙ্গেই থাকতাম, সারাদিন বাড়িতে রান্না বান্না হচ্ছে, সবাই খাওয়া দাওয়া আনন্দ হচ্ছে। মানে কি বলবো, ছোটোবেলায় আমাদের একটা মানে পয়লা বৈশাখ মানে সকাল ভোর হলো, ঘুম থেকে উঠলাম, ঠাকুমা মায়ের সঙ্গে প্রথমে গঙ্গায় গেলাম, স্নান করলাম, বাড়িতে এলাম, নতুন জামা কাপড় ছেলে হয়তো গঙ্গাটা কাছে ছিল, করে জামা কাপড় পরে ভাই বোনেরা সব ঘুরতে বেরোলাম। মানে এই যে সময়, এই যে সময়গুলোয় আমরা যে এনজয় করেছি, সেটা কিন্তু এখনকার সেই জায়গা। অর্থাৎ সময় বড় নির্মম, সময় নির্মম বলেই আজকের পয়লা বৈশাখ কিন্তু অন্যরকম হয়ে গেছে। আজকের পয়লা বৈশাখ বোধহয় একলা বৈশাখ হয়ে গেছে, তাই তো রেশমি? একদম একদম ভীষণভাবে প্রতিটি মানুষ না আজকের এই প্রযুক্তির যুগে নিজেরা খুব একা হয়ে গেছে। তারা চুপ করে বসে, পাঁচজন যদি একসঙ্গে বসে থাকে, পাঁচজনের হাতেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে, কিন্তু পাঁচজনের মধ্যে কথা বলছে না। সেজন্য প্রত্যেকেই নিজের সঙ্গে নিজে একা, এবং নীরবে সে তার এই আঙুলের ছোঁয়াতে সে পৃথিবীর সঙ্গে শুধু কানেক্ট করছে, কিন্তু সে নিজে নীরব থাকছে। রাইট, জাপানি নীরব সবাই থাকছে, কিন্তু আপনি তো নীরব থাকার লোক নন, আপনি গান টান গান। সুতরাং একটা খালি গলায় এক গান হয়ে যাক না, আজকে যে রূপঙ্করের সঙ্গে যে গানটা রিলিজ করছে তার থেকে নয় নাম্বার কিছু বলবেন? রূপঙ্করের সঙ্গে, হ্যাঁ, আজকে আমার একটি নতুন গান। আমি খুব খুব মানে নিজেকে কি বলবো, আমি ভীষণ ওভারওয়েলমড, কারণ আমার ভীষণ প্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি, ভীষণই প্রিয়। আমার সৌভাগ্য, আমি সুযোগ পেয়েছি ওনার সঙ্গে একটি ডুয়েট করার, এবং আমার গুরু শ্রী অমিত রয়, উনি নিজেও একজন কম্পোজার, অত্যন্ত গুণী মানুষ, কারণ ওনার কাজের পরিধিটা তো বিশাল বড়। উনি হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায় এবং কুমার শানু, আমাদের ভীষণ প্রিয় মানুষ যারা, বিনোদ রাঠোর, সাধনা সরগম, এনাদের সঙ্গে বিভিন্ন সময় কাজ করে চলেছেন। সেই রকম একজন মানুষের কাছ থেকে শিক্ষা পাচ্ছি, তাকে তার সুরে করা কোনো গান আমি আমার প্রিয় শিল্পীর সঙ্গে সুযোগ পেয়েছি গাওয়ার। এটা আজকের দিনটা আমার কাছে সত্যি, আজকের পয়লা বৈশাখটা আমার কাছে একদম অন্যরকম। কিন্তু গানটা এখনো না রিলিজ হয়নি, সেই জন্য ওটা আজকে কসমিক থেকে যেহেতু ওটা হচ্ছে, তারা হয়তো আমাকে একটু বকাবকি করবে। আজকে ওই গানটা থাক, রিলিজ হলে আমি আপনাদের প্রত্যেকের কাছে, আমার নিশ্চয়ই আজকে যারা দর্শক আছেন তাদের কাছে আমার এটা বিনীত নিবেদন যে তারা শুনবেন, নিশ্চয়ই ভালো লাগবে তাদের, এটা আমার আবেদন বলতে পারেন। অন্য একটা গান গাই, কারণ আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয়া প্রচণ্ড, মানে যাকে ছাড়া ভারতীয় সঙ্গীত জগৎ ভাবতে পারা সম্ভব নয়, তিনি তো সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন। তার গাওয়া একটি গানের দুকলি আমি মানে স্পর্ধা করছি আর কি গাওয়ার, ঠিক আছে, গাইতে পারবো বলতে পারছি না, চেষ্টা করছি। দুকলি আমার খুব প্রিয়, আর পুরোনো দিনের কথা বারবার আজকে আসছে বলে সেই সময়েরই একটা গান আমার মনে পড়ে গেল, ওইটাই আমি দুকলি গাইছি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায়ে, ডাকে আয়
এইটুকুই থাক, এবং এইটুকু একটা রেশ রয়ে গেল, কোন শেয়ালো স্বপ্ন নিয়ে আমায় ডাকে। অর্থাৎ সত্যি কথা বলতে কি, আজকের পয়লা বৈশাখে আমাদের ডাকটা বারবার শুনতে পাচ্ছি, অন্তরাত্মার ডাক। আজকে যে অনুষ্ঠানের নামকরণ আমরা করেছি, সেই নামকরণের ডাকটাই যেন শুনতে পাচ্ছি বারবার। দুলাল, কি সেই ডাকটা শোনা যাচ্ছে? পাচ্ছি মনে হচ্ছে, মনে হচ্ছে আশপাশ থেকে কি যেন ডেকে বলছে যে এই ধরনের পয়লা বৈশাখে এই হতো, এই হতো, তাই হতো। সত্যি কথা বলতে কি, পয়লা বৈশাখ আমাদের কাছে একটা নতুন মাত্রা নিয়ে আসে। হাল খাতা, সাদা কাগজের মোড়ক দিয়ে বানানো সেই খাতা, যা লাল শালু দিয়ে বাঁধানো থাকতো। কালীঘাটে ব্যাপারীরা গিয়ে সেগুলো কিনতেন এবং তারপর তারা বিভিন্ন জায়গায় যেতেন। আচ্ছা, সম্রাট আকবর তিনি কিন্তু এই পয়লা বৈশাখের উদ্বোধন করেছিলেন, হ্যাঁ। আমরা জানি, ইতিহাস তাই বলে। হ্যাঁ। সম্রাট আকবর এটি করেছিলেন তার কর আদায়ের জন্য, তাই তো? ঠিক তাই। অনেকটা আর একটা মত হচ্ছে শশাঙ্ক, আমাদের সম্রাট শশাঙ্কের একদমই ঠিক কথা। আর এই চর্চাটা জয়ন্তদা, যে পয়লা বৈশাখ, এটা কেন, মানে এই যে আমাদের চৈত্র শেষ করে যে বৈশাখের শুরু, এই চর্চার সময়টা মনে হয় আবার চলে এসেছে, আবার নতুন করে জানার। ওই যে বললাম যে আমি যেহেতু ঐতিহ্য নিয়ে কাজ করি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকের তারিখটা কত বা সনটা কত বা এটা কিভাবে এসেছে, তারা কিন্তু মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে। ইংরেজি 2026 সবাই বলে দেবে, কিন্তু বাংলাটা বলতে পারবে না। বলতে পারে না, কারণ আমি অনেক জায়গাতেই এই প্রশ্নটা করি এবং আমার স্বভাব হচ্ছে আমি খুব বাংলা তারিখ ফলো করি। এটা যারা আমাকে জানে তারা মানে মনে করে ঠিক করেই বলতে পারবে। সেই জন্য আমি দেখি যে ওই পয়লা বৈশাখটুকুই আটকে থাকে, বাকিটা কিন্তু সবাই ভুলে যায় কোন মাস কোনে। এখানে একটা কথা বলতে হয়, এই যে আমাদের কিছু কিছু লিভিং ট্রেডিশন আছে, যেমন শ্রাবণ মাসে বা চৈত্র মাসে এই যে বাবা তারকনাথের পুজো বা এইগুলোকে, এই যে লিভিং ট্রেডিশনগুলো রয়েছে জয়ন্তদা, সেই জন্য মনে হয়, বা শীতলা পুজো, এই যে সেই জন্য মনে হয় আমরা নীলষষ্ঠী। নীলষষ্ঠী, সেই জন্য আমরা মনে হয় মাসগুলোকে ধরে রাখতে পেরেছি এখনো পর্যন্ত। যেদিনকে মা ঠাকুমা মাসিমার দিক থেকে এই ব্যাপারটা চলে যাবে না, সেদিনকে আমরা মাসগুলোও কিন্তু হারিয়ে ফেলবো। মা ঠাকুমা মাসিমারা যেদিন চলে যাবেন, তখন আমরা বাংলার ঐতিহ্যকে ভুলে যাব। রেশমি এই কথাই বলছেন, এবং রেশমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাটা বলছেন। সব থেকে বড় কথা, পয়লা বৈশাখ এলে আমাদের মনের কোণে একটা জিনিস বারবার ভেসে আসে বিষাদের মতো। সেই জিনিসটি হচ্ছে যে আমরা হারিয়েছি অনেককে, এই বৈশাখ মাসে হারিয়েছি অনেককে। তাদের কথা বলতে অবশ্যই দুঃখের বাতাবরণ তৈরি হয়, কিন্তু সেই কথায় আমি যাব না, কারণ আজকে দুঃখের দিন নয়, আজকে একটা আনন্দের দিন। এবং মানুষ আজকের দিনটা পালন করলো পয়লা বৈশাখ হিসেবে। কেউ কেউ বলেন একলা বৈশাখ। সত্যি বৈশাখ বড় একলা হয়ে গেছে। দুলাল, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ফুটবল আর গান প্রেমটা হলো কিভাবে? মানে গান করতে করতে খেলতে যেতাম, আর খেলতে খেলতে গান করতাম। ও আচ্ছা, এই করতে করতে হয়ে গেছে আর কি। না, এটা খুব আনইউজুয়াল ব্যাপার যে খেলতে খেলতে গান এবং গান করতে করতে খেলা, দুটোই জানো। জাপানে কি মনে হয়? জয়ন্তদা, দুটোর মধ্যেই তো কোনো বিরোধ নেই। না, দুটোর মধ্যে দুটোই কোনো নান্দনিক, বিরোধ দুটোই নেই, নান্দনিক, হ্যাঁ, দুটোই দুটোই। নান্দনিক, এবং হ্যাঁ। দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। দুটোতেই মনোরঞ্জন পায় মানুষ। মনোরঞ্জন পায় মানুষ। আমি ফুটবল খেলতাম, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো মানুষ নেই, এমন মানুষ নেই যারা বাচ্চা ভালোবাসে না, যারা ফুল ভালোবাসে না, বা যারা গান ভালোবাসে না। খুব কম মানুষ আছে। তো আগেকার দিনে পয়লা বৈশাখ হলেই নতুন গানের রিলিজ হতো এবং নতুন সিনেমার রিলিজ হতো। আজকে কিন্তু সেদিনটা নেই। আজকে দেখা যায় যে সিনেমা হলে একটা হল পাওয়ার জন্য বড় বড় তারকারা পর্যন্ত ছোটাছুটি করেন। রেশমি, এটা কি মনে হয় যে আমরা হারিয়ে ফেলেছি সব কিছুই? কেন হয়েছে আমি বলি জয়ন্তদা, আমরা সারা বছরই না সব কিছু পেয়ে যাচ্ছি খুব সহজে। সারা বছর আমাদের বুক রিলিজ প্রোগ্রাম হয়, ওই যে গান রিলিজ, কসমিক থেকে যে কথাটি একটু আগে জপানি বললেন, যে সত্যিই তাই, সারা বছরই তো গান রিলিজ হচ্ছে। জামা কাপড় সারা বছর সবাই কিনছে। আজকে স্পেশাল দিনে মনে আছে বাড়িতে নতুন বিছানার চাদর পাতা হচ্ছে, কেউ পর্দা, এটা তো বরাবর দেখে এসছি। মা একদম মানে কিছুদিন আগেও আমাকে মা বলছে যে এই পয়লা বৈশাখ চলে এসছে, আরও তো আর একটা সেট তো কিনতে হবে। মানে এই যে একটা কেনার রীতি আমাদের কি হয়েছে এখন, সারা বছর আমরা যেখানেই হচ্ছে আমরা মলে যাচ্ছি। একটু আগে তুমি খাওয়ার কথা বলছিলে না,
মা ঠাকুমাদের, যে মা ঠাকুমারা যেমন ওইটা একটা লিভিং ট্রেডিশন, আমাদের কুইজিন, আমাদের খাওয়ার বিষয়টাও তো তাই। এখন একদম তাই। এরা এই খাবারই লোকে কিন্তু খেতে ছুটছে বড় বড় রেস্তোরাঁ, হ্যাঁ, রেস্তোরাঁ। চিতলের মুইঠা, ইলিশ মাছের ভাপা। আমার একটা কথা বলার আছে, ভীষণ ভালো কথা বললেন বলে আমার মনে পড়ে গেল, চৈত্র সেলটাও কিন্তু একটা বড় ব্যাপার ছিল আমাদের সময়, এখনও ওটা হয়। কিন্তু আপনি দেখুন, আমরা এত মল কালচারে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কিন্তু ওই যে ডিসকাউন্টের গল্পটা, এটাও সারা বছর থাকে। তো চৈত্র সেলের জন্য যে আমরা অপেক্ষা করে থাকবো কখন একটু 100 টাকাটা যদি মানে 70 টাকাও হয়, তখন ওই 30 টাকাটা যে মানে কি সাংঘাতিক আনন্দের, মানে সেটা তো আর কি ভাগ করে নেওয়া যাবে না, মানে কি করব সেটা দিয়ে সেটা ভেবে পেতাম না আমরা। এখন সেইটা তো সারা বছর, সব কিছুই সারা বছর, এটা কিন্তু ফ্যাক্ট। এখন একটা মলে গেলে পরে আপনি যখনই কোনো জিনিস পারচেস করছেন, আপনাকে মেম্বারশিপ দিয়ে দিচ্ছে, সেখানে তো আপনার সারা বছরই 10% 20% ডিসকাউন্টই থাকছে। তো ন্যাচারালি চৈত্র সেল হিসেবে যেটা আগেকার দিনে যে কনসেপ্ট আমাদের কাছে ছিল, আমরা যেটা জেনে এসেছি, সেটা কিন্তু এখনকার বাচ্চাদের কাছে সেই আনন্দটা, সেই উন্মাদনাটা নেই। কথা জয়ন্তদা বলতে হয়, এই যে চৈত্র সেলের কথাটা জপানি বললেন, এটা তো এটা যতদিন যাবে আরো হারিয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে সারা বছর বিকিনি চলছে, যারা সত্যি মানুষ কয়েকজন আছেন যারা গড়িয়া অঞ্চলে পৌঁছতে গেলে, গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ডে পৌঁছতে গেলে গড়িয়া হাট থেকে গড়িয়া পর্যন্ত অনেক জায়গাতেই চৈত্র সেলের মার্কেটটা থাকে, বা হাতিবাগানে, শ্যামবাজার, এইসব জায়গায় থাকে। তারা কিন্তু আর ব্যবসাটা সেইভাবে বিকিনিটা হচ্ছে না, কারণ সারা বছর ধরে তারা প্রত্যেকে বলছে দিদি এই সময় এসে আর কেনে না, সারা বছর তো কেনে। ফলে এটা কিন্তু আমরা একটা অন্য কোথাও আঘাত হানছি, নীরবে নিজেরাই বুঝতে পারছি না। ঠিক তাই, নিজেরা না বুঝে আঘাত হানছি। এবং পয়লা বৈশাখের যে ট্র্যাডিশন ছিল, দীর্ঘদিনের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে আমরা আজ রক্ষা করি না। কিন্তু সবই খারাপ কথা বলছি, ভালো কাজ কিছু হচ্ছে না। দুলাল, সত্যি কি ভালো কাজ কিছু হচ্ছে না পয়লা বৈশাখকে কেন্দ্র করে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো কাজ তো অবশ্যই হচ্ছে, না হলে পরে আমরা এগোচ্ছি কী করে? যদি ভালো কাজই না হতো তাহলে তো আমরা পিছিয়েই পড়তাম। ভালো কাজ বলতে আমার মনে হয় যেটা, যে ডিজিটালি যে যুগ চলে এসছে, এই যে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলোতে এই যে পয়লা বৈশাখে আমরা যে মেসেজ পাঠাচ্ছি, এটা তো একটা বড় বিজনেস হচ্ছে। এগুলো কিন্তু আমরা কেউ ভাবছি না, এটাও একটা বিজনেসের জায়গা। তো পয়লা বৈশাখ নিয়ে যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, আগে দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে আমাকে এগোতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আমি যদি না এগোই তাহলে আমি পিছিয়ে পড়বো। এখন যা যুগ চলে এসছে, তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি, ভালো কাজ তো অনেক কিছুই হচ্ছে। যেমন এই জিনিসপত্র কেনাকাটা যেটা বলছিল, দেখুন এই যে চৈত্র সেল যেটা, সেটা হয়তো আমরা কলকাতার মধ্যে আর সেইভাবে দেখতে পাই না, কিন্তু গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে, সেখানে কিন্তু এখনও এই চলগুলো আছে। এবং সেখানে আমার মনে হয় এখনও ওই চৈত্র সেলের এই সময়টায় অনেক মানুষ আছে যারা অনেক কিছু কেনাকাটা করে নিজেদের কে সাজানোর জন্য বা বাড়িকে চেঞ্জ করার জন্য। অনেক মানুষ এখনও আছে। আমার মনে হয় এটা চলতেই থাকবে, কখনো পিছবে কখনো এগোবে, এইভাবেই আমাদেরকে এগোতে হবে। চৈত্রের চড়ক এবং গাজন অন্যতম একটা অঙ্গ ছিল পশ্চিমবঙ্গের এই বাঙালি জীবনে, সেটা কিন্তু হারিয়ে গেছে। আজকে চৈত্রের চড়ক কিংবা গাজন দেখা যায় না। তো সবই খারাপ বলছি, ভালো কিছু হচ্ছে না জাপানি, কি মনে হয়? দেখুন, আমি জাস্ট এটাই ভাবছিলাম, দুলাল বলছিল যখন, এই যে আজকের আড্ডাটা হচ্ছে, এটাও তো ভালো জিনিস। আমার রেশমিদের সঙ্গে কখনো আলাপ ছিল না, আমার আপনার সঙ্গেও সামনাসামনি কখনো আলাপ হয়নি, এটাও তো সম্ভব হচ্ছে। আর না হলে আমরা এই ফেসবুক লাইভে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের প্রোগ্রামগুলো কোথায় পেতাম? ভালো সব কিছুতেই আছে, খারাপের মাঝেই আছে। আবার সেটাকে কিভাবে আমরা নেব বা সেটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, নিজেদের প্রাত্যহিক জীবনে কিভাবে সেটাকে লাগাবো কাজে, সেটা সম্পূর্ণ আমাদের ওপর ডিপেন্ড করছে। সেই জায়গাটায় ভাবনাটার গভীরতাটা বোধহয় একটু কমে গেছে আমাদের। একটু যদি গভীরভাবে ভাবতে পারি, একটু যদি নিজেদেরকে আপডেট রাখতে পারি, তাহলে ঠিক আজকের যা কিছু ভালো সেটাকে যেমন আমরা নিয়ে নিতে পারি, যেটা খারাপ সেটাকে বাদ দিতে পারি, ঠিক সেইভাবেই যা কিছু পুরনো সব কিছুকে তো আমাদের পক্ষে, এটা তো প্রকৃতির নিয়ম, আমাদের পাল্টাতেই হবে। আমরা না পাল্টিয়ে কিন্তু থাকতে পারবো না, সে একটা প্রাচীন যুগ থেকে সেটা চলে আসছে। তো সেই পাল্টানোর মধ্যেও যদি আমরা নিজেদের হেরিটেজকে ধরে রাখতে পারি, নিজেদের যা কিছু
ভিত্তিক, যেগুলো একদম আমাদের গভীরের জায়গা, একদম আমাদের নিজেদের বাঙালিয়ানার যে জায়গাটা, সেটাকেও যদি ধরে রাখতে পারি, ক্ষতি কি? তাতে তো সমস্যা কিছু অর্থাৎ নেই, ক্ষতি চাইলেই কি পারি। না হয় আজ থাকবে। মেটেরিয়া মেডিকার কাব্য একটা গান ছিল, সেই গানটি আমরা জানি যে অত্যন্ত সফল হয়েছিল। সেই সময় কথাই বলছি, পয়লা বৈশাখে সেই সময় কি ভালো জিনিস আমরা এখন আর কিছু দেখতে পাই না? সবই কি খারাপ? না, এবারে কি বলি, জয়ন্তদা, আদান প্রদানের মাত্রা অনেক বেড়েছে। আমি এখানে আসার আগে আমার এক বন্ধুর ইনভিটেশনে, আমন্ত্রণে সেখানে গেছিলাম, তাদের পুজো হয়েছে, সেজন্য ভোগ খাওয়া হলো, এবং সেখানে দেখলাম বাঙালি অবাঙালি সবাই এক ছাদের তলায় চলে এসেছে, সবাই গল্প করছে এবং সবাই সেই ভোগ ভাগ করে খাচ্ছে। এইটা কিন্তু বিশাল বড় একটা কিন্তু পাওয়া। পয়লা বৈশাখে একটা হ্যাঁ। ইভেন্ট হয়ে যায়নি আজকে? অবশ্যই। আজকের দিনে ইভেন্ট হিসেবে পয়লা বৈশাখকে কি দেখা হচ্ছে না? অবশ্যই। হোক না, ইভেন্টে তো ক্ষতি কিছু নেই। আপনি বলুন প্লিজ। ইভেন্টে ক্ষতি কিছু নেই, কারণ সেইটার মাধ্যমেও তো কিছু মানুষ ব্যবসা করতে পারছে। হ্যাঁ, সেই ইভেন্টটার মধ্যে বাঙালিয়ানা কতটা আছে, যেহেতু এটা পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, সেটুকুনিকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের ব্যাপারটা ঐতিহ্যপূর্ণ থাকে বলে আমার মনে হয়। বাঙালির যে মনন এবং বাঙালির যে অবশ্যই স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখা শুরু এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে, এবং পয়লা বৈশাখ আগামী দিনে আরও নতুনভাবে আসবে। আমি যাব দুলালের কাছে। দুলালের কাছে একটা শেষ প্রশ্ন। দুলাল, এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ কি একদম পরিবর্তিত হয়ে এমন একটা চেহারা নিয়েছে যা জগা খিচুড়ি মার্কা বাঙালির একটা সংস্কৃতি হয়ে দাঁড়ালো? জগা খিচুড়ি বলতে কি বলবো, প্র্যাকটিক্যালি এখনকার পয়লা বৈশাখ, যেহেতু সেকাল আর একাল নিয়ে কথা হচ্ছে, পয়লা বৈশাখ কেমন কাটাতাম, এখন কেমন কাটাচ্ছে, সেখানে জগা খিচুড়ি কিছু হয়নি। মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, মানে লাইফ লিভিং স্টাইল চেঞ্জ হয়েছে। সুতরাং সমস্ত কিছু চেঞ্জ হওয়ার মাঝে আমরা মানে পয়লা বৈশাখকে কিন্তু সবাই মনে রাখছে। এমন নয় যে পয়লা বৈশাখ দিনটা কেউ ভুলে যাচ্ছে, মনে রাখছে, এবং মনে রেখে তারা কি করবে, সবাই সব কিছু করছে। এখন আগে আমরা যেগুলো করতাম, এখন সেগুলো হয় না, এখন অন্যরকম কিছু কাজ হচ্ছে। অর্থাৎ দুলাল বলছে যে প্রগতির পথে হাঁটাটাই মানুষের জীবনের লক্ষ্য, এবং প্রগতির পথে মানুষ এগিয়ে চলেছে, সেটাই সব মানুষের চলৈবতী জীবনের একটা লক্ষ্য, এবং মানুষ যে এগিয়ে চলেছে তার প্রমাণ হচ্ছে প্রগতির পথে হাঁটা। সত্যি কথা বলতে কি, আজকে এই পয়লা বৈশাখ নিঃসন্দেহে নতুন মাত্রা নিয়ে আসছে। 1433 আর একটি মাত্রা নিয়ে আসছে, সেটি হচ্ছে ভোট। এবারে কিন্তু ভোট হচ্ছে। একদম তাই। আর একটা কথা, যখন দুলালদা এই কথাটা বলছিল, জয়ন্তদা, আমি তোমার পারমিশন নিয়েই বলছি, আমরা তো এখন উন্নত একটা প্রযুক্তির যুগে বাস করি। এই প্রযুক্তিকে আমাদের আলিঙ্গন করে নিতেই হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। আর একটা বিষয় হচ্ছে, এই প্রযুক্তির হাত ধরে আমরা নতুন কি পেতে চলেছি, মানে একদিকে শিকড়ের টানটা থাকবে, আবার দিগন্তের দিকেও নজরটা থাকবে। অর্থাৎ শিকড়টা না দিগন্তের দিকে তাকানো, দুটোই নজরে রাখতে হবে আমাদের। রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন বরাবর, কথামৃতে যেটা রয়েছে, যে নবাবী আমলের মুদ্রা সেটা তো কোম্পানি আমলে চলেনি, ফলে আমাদের কিন্তু নিজেকেও সেই মতো পাল্টে নিতে হবে। সেজন্য একাল সেকালের একটাই পজিটিভ কথা আমরা এখানে বসে সবাই মনে হয় একসুরেই বলবেন, যে এই প্রজন্মের কাছে পয়লা বৈশাখটা কেন পালিত হয়, পয়লা বৈশাখটা ধরে রাখার জন্য সেটাকে আরও ওদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে হবে, তবেই ওরা কিন্তু গ্রহণ করবে। ওই টাইম মেশিনটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া ওভারঅলিং করতে হবে। একদম রাইট। এবারে ভোট আসছে, এবং 1433 ভোটের বছর। কি মনে হয় ভোট সম্পর্কে? একদম আমার জন্য ভীষণ অসাধারণ প্রশ্ন। আমি ভীষণ ইন্টারেস্টেড ফিল করি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। খুব ভালো। কি মনে হবে সেটাই আর কি জিজ্ঞাসা করছি, কি মনে হওয়া না, উচিত? আমার মনে হওয়া উচিত যে ভোট একটা আসছে যাচ্ছে, কিন্তু ভোটে বাঙালির কি হচ্ছে? বাঙালি তো ভোট নিয়ে কিছু ভাবছে না। ভোটের বাঙালি বলতে কি হবে? আমরা তো বাঙালি মুখ্যমন্ত্রী পাচ্ছি, যিনি আসুন, আমরা রয়েছি বাংলার মধ্যে। বাঙালি ভোট বলে কিছু হয় আমার জানা নেই। বাঙালি ভোট বলে হয় না, কিন্তু যদি ভোট হয় তাহলে কিন্তু বাঙালি কি সেই জায়গায় যেতে পারে? 1953 সালের প্রথম ভোট হয়েছিল, সেই ভোটে যে একটা নিবিড়তা ছিল, বাঙালির একটা অচ্ছেদ্য অংশ ছিল। আমরা দেয়ালে দেয়ালে দেখতাম কবিতা লেখা হচ্ছে, দেয়ালে দেয়ালে সব কিছু লেখা হচ্ছে, দেয়ালে দেয়ালে
কলঙ্কিত অধ্যায় কিছু লেখা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কি এখন আছে? সব কিছুই আছে মনে হয়। আমি প্রথমে যেটা বললাম আমার ভীষণ প্রিয় একটি টপিক, এটা একেবারেই সত্যি কথা নয়, কারণ আজকের এই এত সুন্দর একটা আলোচনার মধ্যে ভোট আসাটা বাঞ্ছনীয় নয়। দুলাল কি মনে ভোট হয়? আসাটা বাঞ্ছনীয় নয়। দেখো ভোট, আমরা ভোটের অনেক কিছুই দেখলাম এই 2026-এর ভোটে। আজকের পয়লা বৈশাখের দিনেই এই আলোচনা যেহেতু তুমি এনেছো বলেই বলছি। মানে ভোটটাকে কিভাবে সঠিক করা যায় সেইভাবে বহু পরিকল্পনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় ভোটে জিতে যারাই আসুন না কেন, বাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যে জায়গায় যাচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ফেরাতে পারবে এই সরকার যারা আসবে তারাই। সুতরাং তাদের অর্থাৎ এই সরকার যারা আসবে তারাই ফেরাতে পারবে, এবং এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একটা কথা আজকে পয়লা বৈশাখের দিনে আমরা অঙ্গীকার করতে পারি, সবাই মিলেই অঙ্গীকার করতে পারি, সেটা হচ্ছে আমরা বাঙালিয়ানার দিকে নজর দেব এবং আমরা চেষ্টা করব যথার্থ বাঙালি হয়ে ওঠার। যথার্থ বাঙালি যদি হতে পারি তাহলেই আমরা হতে পারবো মানুষ, এবং সেটাই বোধহয় শেষ কথা হতে পারে। আর জয়ন্তদা, ভোটের কথা বললে তো আমাদের কিন্তু একটা দাদা ঠাকুরের বড্ড দরকার, তাই না? একজন দাদা ঠাকুর দরকার। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় কেনা। আজকের এই পয়লা বৈশাখের আড্ডা চমৎকার হলো, এবং সেই আড্ডাতে আমরা দেখলাম যে সকলেই প্রায় মত দিয়েছেন প্রগতির পথে হাঁটা উচিত, কিন্তু প্রগতির পথে হেঁটে আমরা যদি অতীতকে অস্বীকার করি তাহলে সেটা ঠিক হয় না। অতীতকে অস্বীকার না করে ভবিষ্যতে রঙে রাঙিয়ে নেওয়াটাই সব থেকে বড় কাজ হতে পারে। এই কথা জানিয়ে আজকের এই পয়লা বৈশাখের আড্ডা, যার নামকরণ হয়েছিল, সেই নামকরণের সার্থকতা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ রেশমি, ধন্যবাদ জাপানি, ধন্যবাদ দুলাল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।